সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগেও বলেছিলাম, শেখ হাসিনার মতো যদি আরো ১০০টি সরকারেরও বাংলাদেশে পতন হয়, এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র চেয়ারগুলোতে, ক্ষমতার চেয়ারগুলোতে মানুষের পরিবর্তন হবে, নেতাদের চেহারা পরিবর্তন হবে, আদতে আর কোনো কিছুর পরিবর্তন হবে না। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা যে ধরনের লেবাজেরই হোক, যে চেয়ারারই হোক, যে ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে আসুক, পড়াশোনা করা হোক, মূর্খ হোক, যেরকমই হোক, কালচার কিন্তু একটাই: দুর্নীতি করবে, লুটপাট করবে, এগুলোই। তো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে? এই যে শেখ হাসিনার পতনের আন্দোলনের মধ্য দিয়ে বা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন একটি শক্তি বাংলাদেশে, রাজনৈতিক শক্তি বাংলাদেশে গড়ে উঠেছে, যারা পরবর্তীতে একটা রাজনৈতিক দলও গঠন করলো, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির নেতাদেরকে নিয়ে এতদিন ধরে নানান ধরনের আলোচনা ছিল যে এদের আয়ের উৎস কি, এরা টাকা পয়সা কোথা থেকে পাচ্ছে, এরা ডিসি নিয়োগে বাণিজ্য করছে, এরা তারপরে বই পুস্তক এই তৈরিতে বাণিজ্য করছে, নানান জায়গায় বাণিজ্য করছে। এখন আইসা শেষ পর্যন্ত এগুলার কিছু কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে। রেজাল্টটা এমন যে দুর্নীতিটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। আমি তিনটা ঘটনা বলবো। দুজন উপদেষ্টার এপিএস কে সরিয়ে দেওয়া হয়েছে, এনসিপির একজন যুগ্ম সদস্য সচিবকে বরখাস্ত করা হয়েছে দল থেকে, এবং এনসিপির আরো একজন নেতা আব্দুল হান্নান মাসুদ, খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, তার কিছু তথ্য। শুরুতে আমি আব্দুল হান্নান মাসুদের বিষয়ে একটু আসি। এই লোকটির একটা গাড়ি নিয়ে তুলকালাম কাণ্ড লেগে গেছিল। যখন তিনি গাড়ি নিয়ে এই অভ্যুত্থানের পরপরই, মানে মাস দুয়েক পরপরই তিনি একটা, দুই তিনেক পরপরই তিনি একটা অর্ধ কোটি টাকার একটা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এই গাড়ি নিয়ে নানান বিতর্ক তৈরি হলো। তো তিনি একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গেলেন। তো তিনি বললেন যে আমি যদি কোনো গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলি, তাহলে সেটা তো আমার হয়ে যাবে না। আমি যদি মেট্রো রেলের পাশে দাঁড়িয়ে ছবি তুলি, সেটা তো আমার হয়ে যাবে না। শেখ হাসিনার পতনের পর 8.5 মাস, প্রায় 9 মাস হয়ে যাচ্ছে। এই সময় এসে তিনি স্বীকার করলেন এই গাড়িটি কোথা থেকে এলো। অথচ এই গাড়ি নিয়ে এর আগেও একজন সাংবাদিক তার পক্ষ নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন, যে সাংবাদিক আমার পরিচিত। স্ট্যাটাসে তিনি লিখেছিলেন যে এই গাড়িটি ভাড়া করা। আর এখন এসে এনসিপির এই নেতা আব্দুল হান্নান মাসুদ বলছেন যে এই গাড়ি তাকে একজন জামাতপন্থী ব্যবসায়ী দিয়েছেন। আমি এগুলা নিয়ে বিস্তারিত আসবো, তিনি আসলে কি বলেছেন। এখন প্রশ্ন হলো, ভাড়া করা গাড়ি এখন কেন নিজের মালিকানায় চলে আসলো? আবার আব্দুল হান্নান মাসুদ যখন 3-4 মাস আগে, 5 মাস আগে যখন বলছিলেন আসলে তার কোনো গাড়ি নেই, বা এরকম গাড়ি তাকে কেউ দেয়নি, এখন কেন এসে তিনি গাড়ির কথা বলছেন? তিনি কি বলেছেন একটু শুনি। কালের কণ্ঠে তার একটি বক্তব্যের সংবাদ প্রকাশিত হয়েছে। এই শিরোনামটি এমন যে মানে তিনি কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সম্ভবত সেটার একটা খণ্ড অংশ আলাদাভাবে এই নিউজ করা হয়েছে। কার গাড়িতে চড়েন জানালেন আব্দুল হান্নান মাসুদ, এরকম একটি শিরোনামে কালের কণ্ঠকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, আমি তার পদটি ভুলে গিয়েছিলাম, তার পদটি হলো সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমি একটা গাড়ি নিয়েছি। তিনি একটা গাড়ি নিয়েছেন। হ্যাঁ, নেওয়া কিন্তু কেনাও হতে পারে, আবার পাওয়াও হইতে পারে। এই গাড়ি নিয়ে এর আগেও কথা বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া নিউজ করেছে গাড়িটি কার। এই গাড়িটা একজন জামাতপন্থী ব্যবসায়ীর গাড়ি, এটা উনি আমাকে দিয়েছেন। আমি আসছি, উনি আমার হাতিয়ার মানুষ। আমার হাতিয়ার মানুষ চান আমি হাতিয়াতে যেন রাজনীতি করি। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি, এখন তো আগের মতো যাতায়াত করা সম্ভব না। বুঝলাম, জামায়াতপন্থী একজন ব্যবসায়ী, মানে একটা রাজনৈতিক দলের অনুসারী একজন ব্যবসায়ী, তিনি জামাত নেতাকে গাড়ি না দিয়ে আপনাকে কেন দিলেন? জামাতের তার দলীয় কোনো নেতাকে গাড়ি না দিয়ে আপনাকে কেন দিলেন? আপনি কি আলাদাভাবে তাকে কোনো চাপ দিয়েছেন, কিংবা আপনার মধ্য দিয়ে তিনি আলাদা কোনো সুবিধা নিয়েছেন? আপনারা জানেন বাংলাদেশে এই গিভ অ্যান্ড টেক রাজনীতিতে এই গিভ অ্যান্ড টেক গুলো কেন হয়? এমনি এমনি কিন্তু এটা হয় না। আপনি একজনকে ধরলাম ওই গাড়িটার দাম 20 লাখ, এখন তো 20, 25, 30 লাখের নিচে কোনো গাড়ি নেই। গাড়ির শুল্ক এত বাড়ানো হয়েছে বাংলাদেশে।
ধরলাম ওই গাড়ির দাম 20 লাখ, একবার কম করে ধরলাম। একজনকে আপনি 20 লাখ টাকার একটা গাড়ি দিয়ে দিচ্ছেন, যে আবার আগামীতে এমপি হতে পারবেন কিনা তার নিশ্চয়তাও নেই। তাকে একজন একজন ব্যবসায়ী একটি গাড়ি দিয়ে দিচ্ছেন উইদাউট এনি বেনিফিট। এই প্রশ্ন কি করাটা বাহুল্য না? তার উপর এই গাড়িটি আপনি আরো আগে পেয়েছেন, এখন কেন আপনি স্বীকার করছেন? মানে এতদিন পরে এসে কেন স্বীকার করছেন? তখন কেন স্বীকার করেননি? তখন কেন বলতে হলো এটা ভাড়ায় চালিত গাড়ি, এটা লোনে নেওয়া ওই ব্যবসায়ীর গাড়ি? মানে নানান কথাবার্তা বলা হইল। আচ্ছা, এখন আমার বাড়িতে যাওয়া তো রিস্কি, এখন তো আগের মতো যাতায়াত করা সম্ভব নয়। সম্ভবত আমি ভিডিওটা অনেক খুঁজেছি, আমি পাই নাই। শেখ হাসিনার পতনের হয়তো একটু পরে কিংবা হচ্ছে পতনের আগে আব্দুল হান্নান মাসুদের একটা ভিডিও, যেখানে তিনি আসলে নিজেকে একজন হতদরিদ্র শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করছিলেন। এমনটাই বলছিলেন যে তার বাড়িতে মানে ঘরও ভালো ঘর নেই। তো আব্দুল হান্নান মাসুদ, আপনি গাড়িতে প্রোটেকশন নিয়ে বাড়িতে যাচ্ছেন, খুব ভালোভাবে বুঝলাম। বাড়িতে কি আপনার যথার্থ প্রোটেকশন, যথার্থ নিরাপত্তা কি আছে? তাহলে তো আমি মনে করি জামাতের ওই ব্যবসায়ীর কাছ থেকে আপনি গাড়ি নেওয়ার আগে একটা বাড়ি নেওয়া ভালো ছিল। কেননা ঘরের প্রোটেকশনটা সবচেয়ে বেশি দরকার। আপনি দ্বীপ দ্বীপ এলাকার মানুষ, হাতিয়া উপজেলার মানুষ, সেখানে প্রোটেকশন খুবই জরুরি। একটা ভালো ঘর, শক্ত ঘর, ভালো দরজার ঘর, মানে অন্তত যাতে মানে যেহেতু আপনি এখন নেতা হয়ে উঠেছেন এবং আপনার পক্ষ বিপক্ষ রয়েছে, সেই ক্ষেত্রে আপনার একটা সুরক্ষিত ঘর থাকা খুবই জরুরি। তো আপনি গাড়ি নেওয়ার চেয়ে ঘরটা নেওয়া জরুরি। আপনি চাইলে নোয়াখালী, ঢাকা থেকে নোয়াখালীর অনেক বাস রয়েছে, সেই বাসে করেও আপনি কিন্তু নোয়াখালী আসতে পারেন। সবচেয়ে বড় কথা, হাতিয়ার যে আপনার হাতিয়া বাজার বাজার থেকে হাতিয়ার হচ্ছে হাতিয়া উপজেলাটাকে একটা নদী মানে দুভাগ করে রেখেছে, মেঘনা। তো আপনি এ পাশ থেকে ওই পাশে যাইতে হইলে আপনাকে কিন্তু ট্রলারে বা লঞ্চে যাইতে হয়। সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তাটা দেয় কে? তখন তো আপনি গণপরিবহনে করে যাচ্ছেন। এগুলা বাহতাবাজি। বাহতাবাজি কেন? কারণ মানে আপনি একটু বিলাসিতা তো লাগবে। আপনি শেখ হাসিনা পতন ঘটিয়েছেন, আপনি দেশকে স্বাধীন করেছেন। আপনি বিলাসী না হইলে কে হবে? কিন্তু আপনি বিলাসী হন, কারো কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলেন, তখনই খারাপ লাগে। আরে ভাই, আওয়ামী লীগ যে দুর্নীতিটা করে গেছে, একই পথে তো আপনিও হাঁটছেন, একই বিলাসী রাজনৈতিক জীবনে তো আপনিও যাচ্ছেন। বাংলাদেশে এমন কোন রাজনীতিক আপনি দেখাইতে পারবেন যারা কেন্দ্রীয় পর্যায়ে গেছে, তারা ক্ষমতার চেয়ারে বসেছে, যারা গরিব হতদরিদ্র থেকেছে? উরুগুয়ের সেই প্রেসিডেন্ট হোসে মুহিকার মতো কোন লোককে, রাজনীতিককে আপনি দেখাইতে পারবেন যে নিজের সরকারি বাসভবনে না থেকে নিজের স্ত্রীর ভাঙাচোরা ফার্ম হাউসে থেকেছেন প্রেসিডেন্ট থাকাকালে? এটা বাংলাদেশে সম্ভব না। অন্তত দক্ষিণ এশিয়াতে বা আমাদের মতো এই যে যারা একটু দরিদ্র দেশ, গরিব দেশ, এইসব দেশে এইসব সম্ভব না, একেবারেই সম্ভব না। কারণ যেই দেশের রাজনীতিকরা গরিব হবে, সেই দেশের মানুষরা তত ভালো থাকবে। আমাদের দেশে এইসব সম্ভব না। আমি আবারও বললাম, আপনি মানে বলেন আপনি ভালো থাকেন, আপনি সুবিধা পাইলে নেন, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা অন্য জায়গায়। আপনি যখন বলেন ওই পুরনো ধারার রাজনীতি ভেঙে ফেলবো, ওই পুরনো ধারার রাজনীতি থেকে নতুন দিকে হাঁটবো, এসব বললেন না ভাই। এসব আসলেই মানে আমি আরেকজন থেকে উপঢৌকন নিব, উপহার নিব। উপহারটা কেন নেয় যেটা আবার বাংলাদেশের মানুষ সেই নিয়ে তীব্র সন্দেহ রয়েছে, সেখানে আবার আপনি নিজের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। এসব ভণ্ডামি, স্রেফ ভণ্ডামি। আপনি বলছেন ওই যে আমি যেটা বললাম, আপনি বলছেন যে হাতিয়ার মানুষ আপনাকে টাকা দেয়, যারা প্রবাসী তারা টাকা দেয়। হাতিয়ার মানুষ কত দরিদ্র সেটা আমি জানি। ৩০০ প্রবাসী আছেন যারা আপনাকে নিয়মিত টাকা দেয়। এই দরিদ্র মানুষের টাকাটা আপনি কেন নেন? আপনার ওই এলাকায় নির্বাচন করতে হইলে আপনার টাকা লাগবে কেন? এই দরিদ্র মানুষ, হত দরিদ্র হাতিয়ার মানুষ আমার জেলা, আমি জানি আমার জেলার একটি উপজেলা, আমি জানি হাতিয়ার মানুষ, আমি হাতিয়াতে গেছি। হাতিয়ার অনেক মানুষ আমার বাড়িতে থাকে, কাজ করে, আমি জানি। হাতিয়ার ওই দরিদ্র মানুষদের টাকা পয়সা আপনি নেন কেন? ওটা নেওয়া তো আপনার কোনো দরকারই নেই। আপনার এই গরিবদের টাকা দিয়ে আপনি নির্বাচন করবেন, আবার এটা বড় গলায় বলছেন
টাকা কোথা থেকে আসে বাংলাদেশের মানুষ অনুমান করতে পারে। এগুলা জাস্ট ভণ্ডামি, ভাওতাবাজি, আর কোনো কিছুই না। যেই নেতা একটা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, টকশোতে গিয়ে বড় বড় কথা বলছেন, সেই নেতা গাড়ি ছাড়া চলতে পারেন না, কিন্তু ট্রলারের ওই জায়গাটা আপনি কিভাবে পার হন, নাকি আলাদা কোনো প্রাইভেট ট্রলার আপনি সেখানে পেয়ে গেছেন, ট্রলার কিভাবে যান? এনসিপির আরেকজন নেতা, মানে এনসিপির সবচেয়ে লম্বা দাড়িওয়ালা নেতা হচ্ছেন ইনি, তার নাম হচ্ছে সালাউদ্দিন তানভীর। এনসিপিতে এর চেয়ে বড় দাড়ি আর কারো আছে কিনা আমি দেখিনি, আপনারাও একটু দেখে নেন। খুবই মৌলানা মানুষ। একটু আমার মোবাইলটা লক হয়ে গেছে, এই যে দেখেন, এটা মানে এর চেয়ে বড় দাড়িওয়ালা নেতা এনসিপিতে আমি দেখিনি। মানে দাড়ি টুপি, তারপরে হচ্ছে যে এরকম পাগড়ি দেখলে আমাদের না, মানে আমাদের ধর্মীয় পোশাক আশাক তো, ধর্মীয় লেবাস তো, আমরা মনে করি যে না, এই লোকটা আমার ইমাম হওয়ার যোগ্য, এই লোকটা আমার ধর্মকে অনুসরণ করছে, এই লোকটা আমার ধর্মের সব দিক মেনে চলছে। তখন না তার কাছে আমাদের এক্সপেকটেশন, অন্তত সততার দিক থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। কিন্তু এই লোকটি গাজী সালাউদ্দিন তানভীর, এর বিরুদ্ধে এর আগেও, মানে এর বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে যারা বাংলাদেশের এই শিক্ষার্থীদের জন্য, মানে প্রাথমিক মাধ্যমিকের জন্য যারা বই ছাপে এনসিটিভি, সেখান থেকে নাকি বই প্রিন্টিং এবং বইয়ের এইসব, মানে স্কুলে যাইতে টাইতে যা যা খরচ টরচ হয়, এখান থেকে নাকি 400 কোটি টাকার মতো লোপাট হয়েছে। এখানে নাকি এই লোকটার নাকি এই, মানে এখানে নাকি হাত রয়েছে। তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেই বিষয়ে জানতে চেয়েছে। তার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ রয়েছে। একটা হচ্ছে এই জাতীয় শিক্ষাক্রম এবং ডিসি নিয়োগে হস্তক্ষেপ, মানে এনসিটিভির বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ, এবং হচ্ছে ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপ। আমরা জানি কিছুদিন আগে এনসিপির একটা বৈঠক হয়েছে, সম্ভবত শুক্রবারে 17 বা 18 এপ্রিল। ওই বৈঠকে ওইখানে এনসিপিতে অনেক বামপন্থী নেতা রয়েছে। বামপন্থী বলতে কি, তারা আগে বাম ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি নিজেও অনেকজনকে চিনি, আমি নিজেও একজনের ইন্টারভিউ নিয়েছি, সারওয়াত তুষার, আরো অনেকেই রয়েছেন। এই লোকগুলো না একটু সৎ সৎ, মানে এদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তারা ফোরামে, দলীয় ফোরামে ডিরেক্টলি সার্জিস আলম, হাসতে, তারপরে হচ্ছে এই সালাউদ্দিন তানভীর, আরো যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে নানান প্রশ্ন করেছেন। তাদের আয়ের উৎস কি, এসব টাকা পয়সা কোথা থেকে আসছে, এইসব মানে দলীয় নেতারা মানে একে অন্যকে এসব নিয়ে প্রশ্ন করেছে। সেই প্রশ্নের পর সেখানেই এই সালাউদ্দিন তানভীর বড় গলায় বলেছেন, আমি এসব কাজ করিনি, আমার বিরুদ্ধে যে কোনো তদন্তকে আমি স্বাগত জানাই। এর কয়েকদিন পরেই এই এই প্রোগ্রামের, মানে এই যে দলীয় সভাসদ যেটা বসেছে, এটার 3 থেকে 4 দিন পরেই তাকে বহিষ্কার করা হলো, এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এই বিষয়ে তাকে শোকজ করেছে। বোঝেন? তার মানে তার দলও নিশ্চিত হয়ে গেছে যে হচ্ছে তিনি কিছু একটা করেছেন। এই টাকা গেল কোথায়? এবার আসি, সরিয়ে দেওয়া হলো 2 উপদেষ্টা, 2 জন ব্যক্তিগত কর্মকর্তাকে। মানে এগুলো নিয়ে নানান আলোচনা হচ্ছে। আমরা জানি একজন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী, এই ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, নিয়োগের সময় বলা হয়েছে উপদেষ্টা যতদিন চাই, মানে উপদেষ্টা যতদিন থাকবেন ততদিন, এই যে এখানে লেখা আছে এপিএস হিসেবে মোয়াজ্জেমকে নিয়োগ দেওয়া হয়, তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মেয়াদ কাল পর্যন্ত তিনিও থাকবেন। কিন্তু সেখানে আরেকটা ক্লজ ছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যতদিন চাইবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর তাকে চাননি। কেন চাননি? তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন স্থানে নিয়োগের ক্ষেত্রে তার অনিয়ম, বিশেষ করে ওয়াসায়। আরেকজনকে স্বাস্থ্য উপদেষ্টা, আমি একটু মোয়াজ্জেমের বিরুদ্ধে এই অনিয়ম বলতে ওই যে ওয়াসার যেটা, আরেকটা হচ্ছে বিভিন্ন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু অনেক বড় একটি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, একদম সারা দেশের আনাচে কানাচে এই মন্ত্রণালয়ের কাজ রয়েছে, এবং
অনেক বেশি টাকা খরচ করা হয়, সরকার অনেক বেশি টাকা খরচ করে এই মন্ত্রণালয়ে। ঠিক সেখানেই তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো। আরেকজন উঠলো আরেকজনকে বাদ দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবিকে, তাকেও একই ক্লজে, প্রায় অলমোস্ট একই ক্লজে, কিন্তু মুয়াজ্জেমকে অন্তত আরেকটু ভালো ক্লজে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে এই যে এই তুহিন ফারাবির বাড়িও নোয়াখালী সোনাইমারি উপজেলায়, তার নিয়োগের অফিস আদেশে বলা হয়েছিল তুহিন ফারাবির এই নিয়োগ অস্থায়ী, উপদেষ্টা যতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যতদিন তাকে পদে রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন তিনি এই পদে বহালে থাকবেন। তাকে নিয়েও মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। তুহিন ফারাবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেলের দলের সদস্য। বুঝেন, এই তুহিন ফারাবি এবং মুয়াজ্জেম দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, অর্থাৎ আন্দোলনের ফসল হিসাবে তারা হচ্ছে এই দুইটা পদ পাইলেন। সেই দুইটা লোককে এখন বাদ দিয়ে দেওয়া হলো। এটা মনে রাখবেন, এপিএস যেহেতু দুর্নীতি করেছে, উপদেষ্টার বিরুদ্ধেও অভিযোগ কিছু না কিছু রয়েছে। কারণ এপিএস নিজে নিজে দুর্নীতি করতে পারে না, নিজে নিজে কোথাও নিয়োগ দিতে পারে না, এর আশপাশের লোকদেরকে সে জড়াবে। কারণ এপিএস এর হাতে তো কোনো ক্ষমতা নেই, সে সর্বোচ্চ কানেক্ট করতে পারে। কাকে কানেক্ট করতে পারে? মন্ত্রীকে, মন্ত্রীর সঙ্গে যে সচিব রয়েছেন তাকে, এদেরকে, বা তিনি যে মন্ত্রণালয়ে রয়েছেন সেই মন্ত্রণালয়ে। তো দুর্নীতির অভিযোগ কেউ সাধু বাবা নয়, সবার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ কিন্তু থাকছে। এনসিপির নেতাদের বিরুদ্ধে, এই যে এই সরকারের উপদেষ্টাদেরকে এতদিন এক ধরনের ক্লিন ইমেজ সার্টিফিকেট দেওয়া হলেও সেটা এখন আর দেওয়া যাচ্ছে না। এনসিপির নেতারা কি দলের জন্য টাকা ইনকাম করছেন? আব্দুল হান্নান মাসুদ কার জন্য টাকা ইনকাম করছেন? কার জন্য টাকা তুলছেন? এলাকা 300 প্রবাসীর কাছ থেকে, জামাত নেতার কাছ থেকে যে তিনি গাড়িটি উপহার নিলেন। আমি জানি না এই উপহার নেওয়া অপরাধ কিনা, কিন্তু আমার কাছে নৈতিকভাবে মনে হয় এটা অপরাধ। আমার কাছে, আমি মনে করি আমার মতো আরো অনেকজনই বিশ্বাস করবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ক্ষমতার কাছাকাছি রয়েছেন, যারা আবার একটা সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, তারা যদি কোনো উপহার কোনো ব্যক্তির কাছ থেকে নেন, সেটা অবশ্যই কোনো না কোনো সহায়তা, কোনো না কোনো সুবিধা ওই ব্যক্তিকে দিয়েছেন। এতদিন ধরে বাঙালির অনুমান, আমি আগেও বলেছি, বাঙালির অনুমান কখনো ভুল হয় না, কাছাকাছি হইলেও যায়। ঠিক তেমনটাই ঘটলো। এই যে দুর্নীতির অভিযোগ, এই যে টাকার উৎস নিয়ে এত কথা, সেগুলা ধীরে ধীরে বেরিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই।